আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি চ্যাপ্টার 5 এটা একটি সৃজনশীল সমাধান নিয়ে এসেছি তোমার সামনে আলোচনা করার জন্য কিভাবে সৃজনশীল সমাধান করা যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে উদ্দীপক এবং প্রশ্ন বলার কিছু নেই। তো এখানে দুটি পরমাণুর গঠন দেওয়া আছে এবং ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে। প্রশ্নে বলা হয়েছে ত্রয়ী সূত্র কাকে বলে, ক্ষয়ে বলা হয়েছে ধাতু ক্যাটায়ন সৃষ্টি করে ব্যাখ্যা করতে হবে, গয়ে বলা হয়েছে দ্বিমৌলটির স্ফটিক বিদ্যুৎ পরিবহন করে চিত্র সহ বর্ণনা করতে হবে। ঘ ক্লোরিনের সাথে এ মৌলের উৎপন্ন যৌগ AF2 ও AF4 এর কোনটিতে অষ্টক নেমে ব্যতিক্রম ঘটে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, প্রথমেই যাওয়া যাক কয়ের অ্যান্সারে। কয়ে বলা হয়েছে ত্রয়ী সূত্র কাকে বলা হয়। এটা একটি সংজ্ঞা মাত্র, সবাই জানো যে 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার লক্ষ্য করেন তিনটি করে মৌলিক পদার্থ তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফল দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি হয়। এটিকে তিনি ত্রয়ী সূত্র বলে আখ্যায়িত করেন। এটি হচ্ছে ত্রয়ী সূত্র। ক্ষয়ে বলা হয়েছে ধাতু ক্যাটায়ন সৃষ্টি করে ব্যাখ্যা করতে হবে। ধাতু ক্যাটায়ন সৃষ্টি করে যেসব মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে ক্যাটায়ন বলে। ধাতুর ক্ষেত্রে ধাতুর সর্বশেষ শক্তি স্তরে একটি, দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকে এবং এই শক্তি স্তরটা নিউক্লিয়াস থেকে দূরে থাকে, যার কারণে এই শক্তি স্তরের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম থাকে। আর এই কারণেই এই শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে মানে প্রতি একটু শক্তি প্রয়োগ করলেই বা এই শক্তি স্তরের ইলেকট্রনগুলো সহজেই শক্তি স্তর ত্যাগ করে বেরিয়ে আসে এবং এই পরমাণুগুলো কি হয়, ক্যাটায়নে পরিণত হয়, অর্থাৎ ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। যেমন সোডিয়ামের কথা যদি আমরা বলি, তাহলে এর শেষ শক্তি স্তরে বা যোজ্যতা স্তরে মানে সোডিয়ামের যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন থাকে এবং এটি নিউক্লিয়াস থেকে অনেক দূরে অবস্থান করে, যার কারণে সহজেই এই ইলেকট্রনটি শক্তি স্তর ত্যাগ করে বেরিয়ে আসে এবং সোডিয়াম কি হয়, ক্যাটায়নে পরিণত হয়। এজন্যই বলা হয় ধাতু ক্যাটায়ন সৃষ্টি করে। এবার তাহলে গয়ে যাওয়া যাক। গয়ে বলা হয়েছে দ্বিমৌলটির স্ফটিক বিদ্যুৎ পরিবহন করে চিত্র সহ বর্ণনা করতে হবে। দ্বিমৌলটি মানে এটি কি সেটা আমাকে চিহ্নিত করতে হবে। এখানে ইলেকট্রন কয়টি আছে? এখানে 10, 12, 14, 16, 29। এখানে ইলেকট্রন আছে 29টি। তার মানে এটা হচ্ছে কপার, কারণ 29 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হচ্ছে কপার। আমরা সবাই জানি। তো এই কপার ধাতুর স্ফটিক কিভাবে বিদ্যুৎ পরিবহন করে সেটা আমরা দেখব। কপার ধাতুর ইলেকট্রন বিন্যাসে আমরা যদি দেখতে চাই তাহলে আমরা জানি যে এর সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ 4 নম্বর শক্তি স্তর, 4 নম্বর প্রধান শক্তি স্তরে মানে 4s এ একটি ইলেকট্রন থাকে এবং এই শক্তি স্তরটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকে, যার কারণে এই শক্তি স্তরের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ অনেক কম থাকে। আর এজন্যই এই শক্তি স্তরের ইলেকট্রনটি সহজেই শক্তি স্তর ত্যাগ করে বেরিয়ে আসে। আর কপার পরমাণু তখন হচ্ছে ধনাত্মক আয়নে পরিণত হয় বা ক্যাটায়ন। তো এই আয়ন বা ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন যাকে পারমাণবিক শ্বাসও বলা হয়, কারণ ধাতু যখন ত্যাগ করে যে আয়ন তৈরি হয় তাকে পারমাণবিক শ্বাস বলা হয়। আর এই পারমাণবিক শ্বাসগুলো ত্রিমাত্রিক ভাবে সজ্জিত অবস্থায় বিন্যস্ত থাকে এবং ধাতু ত্যাগকৃত এই ইলেকট্রনগুলো কি করে এই পারমাণবিক শ্বাসের
মধ্যবর্তী স্থানে ইচ্ছা মতো পরিভ্রমণ করে। আর এই ইলেকট্রনগুলোই বিদ্যুৎ পরিবহনের কাজ করে থাকে। আমরা যদি চিত্র দেখতে চাই তাহলে কিভাবে দেখব? চিত্র যেমন ধাতব খণ্ড, পারমাণবিক শ্বাস, এইখানে এই পারমাণবিক শ্বাস আমি বলেছি পারমাণবিক শ্বাসগুলো ত্রিমাত্রিক ভাবে সজ্জিত অবস্থায় বিন্যস্ত থাকে। তো ত্রিমাত্রিক ভাবে সজ্জিত অবস্থায় বিন্যস্ত থাকে এবং এই ধাতুর ত্যাগকৃত ইলেকট্রন গুলো কি করে এখন এই পুরো শ্বাসের মধ্যবর্তী স্থানে বা ধাতব স্ফটিকের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে পরিভ্রমণ করে। আর এই ইলেকট্রনগুলোই মানে যে ইলেকট্রনগুলো মুক্তভাবে পরিভ্রমণ করে এদেরকে আবার সঞ্চরশীল ইলেকট্রনও বলা যায়। এইগুলো কিন্তু আবার সঞ্চরশীল ইলেকট্রন এবং এই ধাতু মানে ধনাত্মক আয়ন এগুলোকে পারমাণবিক শ্বাস বলা হয়। তো এই সঞ্চরশীল ইলেকট্রনগুলোই বিদ্যুৎ পরিবহনে কাজ করে থাকে। এই ধাতব স্ফটিকের দুই প্রান্তে প্রপার দণ্ডের একটিকে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত এবং অপরটিকে যে ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করা হয়, তাহলে কি হবে? তাহলে এই ইলেকট্রনগুলো ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়। এখানে যদি এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত এবং ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করা হয়, তাহলে ইলেকট্রনগুলো ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে প্রবাহিত হয় এবং বিদ্যুৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে প্রবাহিত হয়। আর এভাবেই ধাতব স্ফটিকে বা বিমলটিক স্ফটিক বিদ্যুৎ পরিবহন করে, মানে যেটা কপার স্ফটিক বিদ্যুৎ পরিবহন করে এই সঞ্চারশীল ইলেকট্রন দ্বারা। তার মানে আমরা বুঝতে পারছি যে ধাতু শুধু বিমলটি নয়, ধাতুর স্ফটিক তার সঞ্চারশীল ইলেকট্রনের জন্য বিদ্যুৎ পরিবহন করে। ধাতব স্ফটিক তার সঞ্চারশীল ইলেকট্রন দ্বারা বিদ্যুৎ পরিবহন করে। স্পষ্ট বুঝতে পারার কথা, অবশ্যই বুঝতে পেরেছ গয়ের অ্যান্সার। তো এখানে গয়ের অ্যান্সার যেখানে হচ্ছে বলা হয়েছিল বিমলটিক স্ফটিক বিদ্যুৎ পরিবহন করে, চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। তো এ পর্যন্তই গ। এবার দেখা যাক ঘয়ে কি বলা হয়েছে। ঘয়ে বলা হয়েছে ফ্লোরিনের সাথে এ মৌলের উৎপন্ন যৌগ AF2 ও AF4 এর কোনটিতে অষ্টক নিয়মে ব্যতিক্রম ঘটে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, ফ্লোরিনের সাথে এ মৌলের উৎপন্ন যৌগ এ মৌলটি কি? 10 আর 6 16, মানে ইলেকট্রন সংখ্যা 16।
মৌলটি হচ্ছে সালফার, আমরা সবাই জানি। তাহলে এই মৌলটির সাথে বলা হয়েছে এখানে উৎপন্ন যৌগ AF2, তার মানে সালফার ফ্লোরাইড, সালফার টেট্রাফ্লোরাইড। এর কোনটিতে অষ্টকোণের ব্যতিক্রম ঘটে? সালফার ফ্লোরাইড এবং সালফার টেট্রাফ্লোরাইড। আমরা মৌলটা চিহ্ন করে বলছি। এখানে আমরা ইলেকট্রন বিন্যাস যদি দেখতে চাই তাহলে আমরা বুঝতে পারবো এরা কোন দিকে যাচ্ছে, কিরকম যৌগ বন্ধন গঠন করবে বা এরা অষ্টক নিয়ম মেনে চলবে কিনা। তাহলে দেখা যাক ইলেকট্রন বিন্যাস করে এখানে সালফার এবং ফ্লোরিনের। সালফার ঘয়ের অ্যান্সার 16, 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। 1s2 2s2 2p6 3s2 3px 3px1 3py 3pz 3pyz। একটা দুইটা তিনটা, 1 2 3 4। এখানে সালফারের ইলেকট্রন উচ্ছিত অবস্থায় অরবিটালে বিভক্ত হয়ে যায়। বেজোড় এখানে এই যে 1 2 3 1 2 3 4 চারটা বেজোড় ইলেকট্রন। এখানে সালফারের এই চারটি বেজোড় ইলেকট্রন এরা কি করবে? এরপর দেখা যাক ফ্লোরিন। 1s2 2s2 2px 2py 2pz। এখানে একটি বেজোড় ইলেকট্রন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় শক্তি স্তরে এখানে দ্বিতীয় শক্তি স্তরে ফ্লোরিনের 3 × 6 এখানে যে 60টি ইলেকট্রন, এবং তৃতীয় শক্তি স্তরে সালফারের এখানে 3 নম্বর শক্তি স্তরে এখানে 2 2 8 4 আর 2 6টি 4 আর 2 6টি ইলেকট্রন আছে সালফারের 3 নম্বর শক্তি। শেষ শক্তি স্তরে সালফারের 6টি ইলেকট্রন আছে এবং শেষ শক্তি স্তরে ফ্লোরিনের আছে কয়টি ইলেকট্রন? ফ্লোরিনের হচ্ছে 60টি ইলেকট্রন আছে। তাহলে সালফার কি করবে? সালফারের অষ্টক পূরণের জন্য আরো 2টি ইলেকট্রনের দরকার, এবং ফ্লোরিন অষ্টক পূরণের জন্য ফ্লোরিনের শেষ শক্তি স্তরে আরো 1টি ইলেকট্রন দরকার। তার মানে এরা কেউ কাউকে ইলেকট্রন দিতে পারবে না। এদের মধ্যে কাউরে দেওয়ার ক্ষমতা নেই, কারণ এদের দুইজনেরই গ্রহণের প্রয়োজন, ইলেকট্রনের প্রয়োজন অষ্টক পূরণের জন্য। যার কারণে এদের এখানে কোনো ডাটা পূরণ নেই, মানে এরা ইলেকট্রন কেউ কাউকে দিতে পারবে না। তাহলে এরা কিভাবে বন্ধন গঠন করবে? এরা দুজনে অধাতু। কেন অধাতু? এরা দুজনে ইলেকট্রন গ্রহণ করবে। আর পরমাণু যে সকল পরমাণু ইলেকট্রন গ্রহণ করে সেগুলোকে মানে অষ্টক পূরণের জন্য সেগুলো হচ্ছে অধাতু। অধাতু ইলেকট্রন গ্রহণ করে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে। এখানে আমরা বুঝলাম যে দুজনের ইলেকট্রন গ্রহণের প্রয়োজন অষ্টক পূরণের জন্য, সুতরাং দুজনেই অধাতু, কারোর ইলেকট্রন দানের ক্ষমতা নেই। তাহলে এরা কি করবে? তাহলে এরা এদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো শেয়ার করে বন্ধন গঠন করবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে এখানে সালফারের শেষ শক্তি স্তরের বেজোড় ইলেকট্রন 4টি। এই 4 যদি এ হচ্ছে
আর সালফার টেট্রাফ্লোরাইড যখন গঠন করবে এই 4টে ইলেকট্রন কি করবে ফ্লোরিনের হচ্ছে 4টি শেষ শক্তি স্তরের 4টি ইলেকট্রনের সাথে শেয়ার করে সমাজীব বন্ধন গঠন করবে। এবং সালফার ফ্লোরাইড তাহলে কি করবে, সালফার ফ্লোরাইড যখন গঠন করবে তখন হচ্ছে ফ্লোরিনের শেষ শক্তি স্তরে ফ্লোরিনের শেষ শক্তি স্তরে কয়টি পরমাণু আছে, ফ্লোরিন হচ্ছে সালফার ফ্লোরাইড মানে 2টি ফ্লোরিনের পরমাণু আছে। তাহলে কি করবে, সালফার ফ্লোরাইড যখন গঠন করবে তখন হচ্ছে ফ্লোরিনের 2টি পরমাণুর সাথে সালফার কি করবে, ফ্লোরিনের 2টি পরমাণুর সাথে সালফারের শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন শেয়ার করে সমাজীব বন্ধন গঠন করবে। এবং সালফার টেট্রাফ্লোরাইডের বেলায় কি করবে, ফ্লোরিনের শেষ শক্তি স্তরে যে 4টি ইলেকট্রন সালফারের শেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রনের সাথে শেয়ার করে সহজীব বন্ধন গঠন করবে। দেখা যাক চিত্রের সাহায্যে আমরা কি দেখতে পাই। চিত্রের সাহায্যে সালফার ফ্লোরাইড সালফার ফ্লোরাইড এখানে কি করবে, সালফার ফ্লোরাইড হচ্ছে তার শেষ শক্তি স্তরের 2টি ইলেকট্রন ফ্লোরিনের যে 2টি পরমাণু আছে মানে সালফার ফ্লোরাইড মানে এখানে ফ্লোরিনের 2টি পরমাণু 2টি পরমাণু শেষ শক্তি স্তরের 2টি ইলেকট্রনের সাথে শেয়ার করবে করে সমাজীব বন্ধন গঠন করবে। সেটা হচ্ছে এখানে এইটা যদি ফ্লোরিনের নিউক্লিয়াস হয় তাহলে এটা 1 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন 2টা আবার ফ্লোরিন নিউক্লিয়াস তাহলে এখানে সালফার কি করলো, এখানে যে সালফারের শেষ শক্তি স্তরে যে 2টি ইলেকট্রনের সাথে ফ্লোরিন কি করবে, ফ্লোরিন হচ্ছে ফ্লোরিনের 2টি পরমাণু 2টি ইলেকট্রন এর সাথে হচ্ছে শেয়ার করে সমাজীব বন্ধন গঠন করছে। তার মানে সমাজীব বন্ধন গঠন করতে গিয়ে এখানে সালফারে ইলেকট্রন 2 4 6 8 এবং ফ্লোরিনও 2 4 6 8, তার মানে সালফার ফ্লোরাইড অষ্টক নিয়ম মেনে চলেছে। কিন্তু এবার দেখবো আমরা সালফার টেট্রাফ্লোরাইডে অষ্টক নিয়ম মেনে চলে কিনা। আচ্ছা, সালফার টেট্রাফ্লোরাইড
সালফার টেট্রাফ্লোরাইড, এটা যদি নিউক্লিয়াস হয়, এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর। এখানে 2, 4, 6, 8 শেষ শক্তি স্তর ইলেকট্রন 2। এখানে সালফার কি করবে, তার শেষ শক্তি স্তরে যে 4টি বেজোর ইলেকট্রন আছে, 4টি বেজোর ইলেকট্রন দিয়ে ফ্লোরিনের 4টি পরমাণু কারা, এখানে ফ্লোরিন টেট্রাফ্লোরাইড মানে ফ্লোরিনের নিচে এফ এর নিচে 4 আছে, তার মানে এখানে 4টা ফ্লোরিন আছে। 4টা ফ্লোরিন পরমাণু শেষ শক্তি স্তরের যে একটি করে 4টি ইলেকট্রনের সাথে সালফারের 4টি বেজোর ইলেকট্রন শেয়ার করে সমাজীব বন্ধন গঠন করবে। তাহলে এখানে ফ্লোরিন, এইটা যদি নিউক্লিয়াস হয়, এইটা ফার্স্ট সেল, এইটা হচ্ছে সেকেন্ড সেল, আবারও নিউক্লিয়াস ফ্লোরিন, এইটা নিউক্লিয়াস, এইটা হচ্ছে সেকেন্ড সেল, তাহলে এইটা সরি এটা ফার্স্ট সেল, এটা সেকেন্ড সেল। নিউক্লিয়াস ফার্স্ট সেল, সেকেন্ড সেল মানে 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর। এখানে হচ্ছে ইলেকট্রন আর একটি পরমাণু, এখানে নিউক্লিয়াস ফার্স্ট সেল, এখানে ফ্লোরিন টেট্রাফ্লোরাইড, এটা হচ্ছে ফ্লোরিন টেট্রাফ্লোরাইড মানে AF4, এটা হচ্ছে AF4 AF4 যৌগ। এখানে কি সালফারের শেষ শক্তি স্তরে 4টি বিজোড় ইলেকট্রন, ফ্লোরিনের 4টি পরমাণুর শেষ শক্তি স্তরে একটি করে 4টি ইলেকট্রনের সাথে শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করছে। আচ্ছা, সমযোজী বন্ধন গঠন করতে গিয়ে এরা কি করেছে, এরা হচ্ছে 2, 4, 6, 8, 10 মানে সালফার এখানে ইলেকট্রন শেষ শক্তি স্তরে, এটা হচ্ছে ফ্লোরিন, সালফারের শেষ শক্তি ইলেকট্রন 10টি এবং ফ্লোরিনের 8টি, তার মানে সালফার টেট্রাফ্লোরাইড অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটেছে। সালফার টেট্রাফ্লোরাইডে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে, কেননা এখানে ইলেকট্রন 10টি হয়েছে, এখানে 2টি ইলেকট্রন আছে, যে 2টি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেনি, যাকে বলে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন, বন্ড স্পেয়ার। আর বন্ধন জোড় ইলেকট্রন আছে যেগুলো বন্ধনে অংশগ্রহণ করেছে, বন্ড স্পেয়ার। তো এই মুক্তজোড় 2টা ইলেকট্রনের কারণে এখানে শেষ শক্তি ইলেকট্রন, এখানে শেষ ইলেকট্রন হচ্ছে মোট 10টি, কিন্তু ফ্লোরিনের 8টি। কিন্তু সর্বশেষ কথা যে এইটা একটা যৌগটা হচ্ছে সালফার ক্লোরাইড, যার ফলে এই সালফার ক্লোরাইড যৌগটা অষ্টক নিয়ম মেনে চলে না, অষ্টক নিয়ম মেনে চলে না, অষ্টক নিয়ম এখানে ওভার হয়ে গেছে। তো সালফার টেট্রাফ্লোরাইড, কিন্তু সালফার ক্লোরাইড যৌগটি অষ্টক নিয়ম মেনে চলে। তাহলে ফ্লোরিনের সাথে এ মৌলের উৎপন্ন যৌগ AF2 ও AF4 এর কোনটিতে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে,
সেটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি আবারও বলছি, এখানে সালফার ফ্লোরাইড এবং টেট্রাফ্লোরাইড মানে সালফারের যে শেষ শক্তি স্তরে চারটি মানে প্রথমে দুইটি ইলেকট্রন এবং চারটি ইলেকট্রন আছে, এই দুটি ইলেকট্রন কি করে ফ্লোরিনের দুইটি পরমাণু শেষ শক্তিতে দুইটি বেজের ইলেকট্রনের সাথে শেয়ার করে সালফার ফ্লোরাইড গঠন করে। এবং সালফার হচ্ছে টেট্রাফ্লোরাইড কি করে সালফার শেষ শক্তি চারটি বেজের ইলেকট্রনের সাথে চারটি ফ্লোরিন পরমাণুর শেষ শক্তি চারটি বেজের ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে। এইভাবে সালফার ফ্লোরাইড এবং টেট্রাফ্লোরাইড যৌগ গঠন হয়। কিন্তু এখানে সালফার ফ্লোরাইড অষ্টক মেনে চললেও সালফার টেট্রাফ্লোরাইডে অষ্টক নেমের ব্যতিক্রম ঘটে। তো এ পর্যন্তই। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, এটা সিম্পল বর্ণনা। এখানে নতুন ভাবে বলার কিছুই নেই, এখানে শুধু কিভাবে সমযোজী বন্ধন গঠন হয় সে চিত্র এবং সে কথাই বলা হয়েছে। এখানে দুইটি অধাতু, এরা শেষ শক্তিতে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে, সেটা আমরা সবাই জানি। এবং এরা অষ্টক নিয়ম মেনে চলা না চলা এই জিনিসটা কি সেটাও আমরা বুঝলাম, যে শেষ শক্তি স্তর যদি উভয় পরমাণু যে দুটি পরমাণু নিয়ে গঠন হচ্ছে সেই দুটি উভয় পরমাণু যদি শেষ শক্তি স্তরে আর্টিকেল এরকম হয় তাহলে সে অষ্টক নিয়ম মেনে চলেছে, নতুবা সেটা হয় বেশি। যদি আটটি বেশি বা কম হয় তাহলে সেটা অষ্টক নিয়ম মানে মেনে চলে, অষ্টক নিয়ম ব্যতিক্রম ঘটেছে। এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। অবশ্যই বুঝতে পেরেছো, বোঝার চেষ্টা করতে হবে। তো খোদা হাফেজ, থ্যাংক ইউ।